আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির সিএস খতিয়ান আছে, এসএ খতিয়ান আছে, আরএস খতিয়ানও আছে এবং জমি আপনি দখলেও আছেন, কিন্তু নামজারি করতে পারতেছেন না। কারণ কি? নামজারি খারিজ হয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে। এর সমাধান কি? এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, জমি দখলে আছেন, সকল কাগজপত্র আছে, কিন্তু সেই কাগজপত্র থাকা সত্ত্বেও আপনি নামজারির জন্য আবেদন করেছেন। এই আবেদনের ভিত্তিতে আপনার নামজারি হওয়ার কথা, কিন্তু নামজারি না হয়ে সেটি খারিজ হয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে বা স্থগিত করে রাখা হচ্ছে। তাহলে আপনার সর্বপ্রথম করণীয়টি কি? সর্বপ্রথম করণীয় হচ্ছে আপনার এসিল্যান্ড অফিসে গিয়ে আপনার এর ব্যাখ্যাটা চাওয়া, যে কি কারণে আপনার নামজারিটি বাতিল করা হলো বা স্থগিত করা হলো। অথবা আপনার মোবাইল ফোনে মেসেজ আসলেও আপনি মোটামুটি বুঝতে পারবেন, বা যদি বুঝতে না পারেন সরাসরি এসিল্যান্ড অফিসে চলে যাবেন। তো আমরা গিয়ে দেখলাম কি, যে সেখানে আমার সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে, অথবা আপনার ভেস্টেড প্রপার্টিতে চলে গেছে, অর্থাৎ বিপি সম্পত্তি হিসাবে প্রকাশ পেয়েছে। এখন এই সম্পত্তির খাজনা দেওয়া যাচ্ছে না। তো এই যে বিপি সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টিতে যাওয়ার যে সমস্যা হয়েছে, যার কারণে আপনার নামজারি দিচ্ছে না। তাহলে ভেস্টেড প্রপার্টিতে কিভাবে গেল? আমরা জানি যে 1965 সালের 6 সেপ্টেম্বর থেকে 1969 সালের 2 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল এই দেশ, তখন যেই সকল ভাই বন্ধুরা এই দেশ ছেড়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে চলে গেছেন, এই সকল সম্পত্তি ফেলায় রেখে গেছে। তাদের যে ব্যক্তিগত যে সম্পত্তিগুলি, সেই সম্পত্তিগুলি রেখে তারা ভারতে চলে গেছে। এই যে ভারতে চলে যাওয়ার ফলে সেই সমস্ত ব্যক্তিদের সম্পত্তি সংরক্ষণ করার জন্য 1950 সালের বাস্তু সম্পত্তি আইনের অধীনে এই সকল সম্পত্তি কি করছে, সরকার তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে এবং সেই সম্পত্তিটাকেই ভিপি সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, অর্পিত সম্পত্তিতে। এই বিষয়গুলি কিন্তু সরাসরি সম্পত্তিটি কিন্তু খাস খতিয়ানে চলে গেল। তো এই যে খাস খতিয়ানে চলে গেছে, এই খাস খতিয়ানে যাওয়ার ফলে যে সকল বাংলাদেশিরা এই সম্পত্তি মনে করেন যে এখন ভোগ দখলে আছেন, অর্থাৎ একজন ব্যক্তির দুই সন্তান, তার এক সন্তানকে নিয়ে সে ভারতে চলে গেছে, আর এক সন্তান বাংলাদেশে রয়ে গেছে। তাহলে ওই ভদ্রলোকের দেখা গেছে 10 বিঘা সম্পত্তি ছিল। তাই এই 10 বিঘা সম্পত্তি বাংলাদেশে যে ব্যক্তি রয়েছে তিনি ভোগ দখলে রয়েছেন, আর বাবা আর এক সন্তানকে নিয়ে ভারতে চলে গেছেন, কিন্তু বাবার সম্পূর্ণ সম্পত্তিটাই কিন্তু ভেস্টেড প্রপার্টি হিসাবে কিন্তু প্রকাশ পেয়েছে, কারণ বাবার নাম কিন্তু রয়েছে সেই সরকারি যে রেকর্ড বই, সে রেকর্ড বইতে রয়েছে। তাহলে এখন সে বাবার নামে সিএস খতিয়ান আছে, বাবার নামে এসএ খতিয়ান আছে, আরএস খতিয়ানও আছে, এবং যে ছেলে বা যে সন্তান বাংলাদেশে আছে তিনি সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন। তাই এই যে ভোগ দখলে রেখেছেন, সম্পত্তি তো তার না, তার বাবা ভারতে চলে গেছে, সম্পত্তি রেখে গেছে, এক ছেলের সকল সম্পত্তি বুঝাই দিয়ে গেছে। এইখানে কোনো দলিল করে দিয়ে যায় নাই, হেবা দলিল, দান দলিল কোনো কিছু দিয়ে যায় নাই, কিন্তু সম্পত্তি রেখে চলে গেছে। তাই এই যে সম্পত্তিটা, এই সম্পত্তির কথাই কিন্তু বলা হয়েছে যে 1965 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে শুরু করে 1969 সালের 2 ফেব্রুয়ারি পর্যন্ত যে সকল ব্যক্তিরা বাংলাদেশে এই সম্পত্তি রেখে ভারতে চলে গেছেন, সেই সকল সম্পত্তি ভিপি সম্পত্তি হিসেবে সরকার নিয়ন্ত্রণে নিয়ে গেছেন। তো এই যে ভেস্টেড প্রপার্টি বা ভিপি সম্পত্তি, এই সম্পত্তির জন্য যদি আপনি নামজারি করেন, তাহলে সেই সম্পত্তির নামজারি তো হবে না। তা এই ব্যাপারে কিন্তু একটি পরিপত্র কিন্তু জারি করা হয়েছে। সেটি হচ্ছে, যদি আপনার পিতা বা আপনার যে পূর্বপুরুষ তারা যদি ভারতে মৃত্যুবরণ করেন, তাহলে হিস্সা মোতাবেক যে সম্পত্তিটা আপনার পাওয়ার কথা, সেই সম্পত্তিটা যদি আপনার নামে পরবর্তী রেকর্ড হয়, তাহলে এইখানে যে পরিপত্র জারি করা হয়েছে মন্ত্রণালয় কর্তৃক, সেই পরিপত্রতে স্পষ্ট করে বলা হয়েছে এবং এসিল্যান্ড মহোদয়কে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো সম্পত্তি যদি থাকে, যৌথ সম্পত্তি বা অবিভক্ত সম্পত্তি, যার একটি অংশ মালিকানাধীন আর একটি অংশ হচ্ছে অর্পিত বা ভেস্টেড প্রপার্টি বা ভিপি সম্পত্তি, এরকম যদি হয়ে থাকে, তাহলে সেই সম্পত্তিটাকে
ফারাইজ মোতাবেক বা হিস্সা মোতাবেক এই সম্পত্তিটাকে সরজমিনে গিয়ে তার এসিল্যান্ডের অধীনে যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছে, যেরকম সার্ভেয়ার আছে, তহসিলদার আছে, তাদেরকে নিয়ে গিয়ে সেই সম্পত্তিটা সীমানা দিয়ে ভাগ করে ফেলানো, অর্থাৎ ভেস্টেড প্রপার্টিটা আলাদা করা এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিটা আলাদা করার পরে ব্যক্তি মালিকানাধীন যেই সম্পত্তিটা, সেই সম্পত্তির নামজারিটা দ্রুত দিয়ে দেওয়ার জন্য। কারণ এখানে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সম্পত্তি থেকে সরকারের যে ভূমি উন্নয়ন কর সেটি কিন্তু পাচ্ছে না। তো যেহেতু পাচ্ছে না, সেই জন্য সরকার কি করছে, এটা সহজ করে দিয়েছে যে এই সম্পত্তিটা আলাদা করার জন্য, আলাদা করে সরকারের নিয়ন্ত্রণে যে বিবি সম্পত্তি আছে সেই বিবি সম্পত্তিটা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে যাবে, আর যেটা মালিকানাধীন সেই মালিকানাধীন সম্পত্তি মালিকের নামে নামজারি করে দেবে। এটা হচ্ছে একটি পরামর্শ। তা এই পরামর্শটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক সরাসরি এসিল্যান্ডকে দিয়েছে। এখন আমাদের যদি এই সমস্ত বিষয়ে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা কি করব? আমরা গিয়ে কিন্তু সেই এসিল্যান্ড বরাবরে যদি আমরা আবেদন করি যে আমার এই সম্পত্তি ভেস্টেড প্রপার্টিতে গেছে, কিন্তু আমার কোনো ব্যক্তি ভারতে যায়নি, এই সম্পত্তিটা আমার নিজের বাবার এবং আমি বাংলাদেশে আসি, আমার এই সম্পত্তি দখল আছে, এরকম যদি ভুলক্রমে যদি হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে আপনাকে কিন্তু বের করে আনতে হবে। আর যদি এরকম হয় যে আপনার বাবা, ভাই, বোন তারা ভারতে চলে গেছে, আপনার একটা অংশ নিয়ে আপনি এখানে আছেন, কিন্তু তাদের সম্পত্তিটা আপনার দখলে, এই সম্পূর্ণ সম্পত্তিটাই কিন্তু বাবার ছিল বিদায় সরকার এটি কিন্তু ভেস্টেড প্রপার্টিতে নিয়ে গেছে। তা এই বিষয়টাকে যদি আপনাকে আলাদা করতে হয়, তাহলেও কিন্তু আপনাকে বিজ্ঞ আদালতে কিন্তু মকদ্দমা দিতে হবে। তবে প্রাথমিক অবস্থায় আপনি এসিল্যান্ডের সাথে কথা বলতে পারেন, যেহেতু এর বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে, যে পরিপত্রতে স্পষ্ট করে বলা হয়েছে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির সাথে যদি অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি থাকে, তাহলে সেই সম্পত্তিটা ভাগ করে ব্যক্তি মালিকানাধীন যতটুক তিনি পাবেন তাকে ততটুক দিয়ে নামজারি করে দেওয়ার জন্য। এটি হচ্ছে আসল যে ঘটনাটি। এবং এই সম্পত্তি আমরা সবাই জানি যে খাস খতিয়ানে যদি সম্পত্তি চলে যায়, আপনার অবহেলার কারণে হোক, জরিপকারকদের ভুলের কারণে হোক, আপনি সেই সম্পত্তি দীর্ঘ বছর ধরে খাজনা দিচ্ছেন না, এই সমস্ত কারণেও যদি হয়, তাহলে সেই সম্পত্তি খতফসিল থেকে যদি আপনি নিজের সম্পত্তি ফিরিয়ে আনতে চান, তাহলেও কিন্তু আপনাকে সরাসরি দেওয়ানি আদালতে কিন্তু মকদ্দমা দিতে হবে, এবং সেখানে সরকারকে বিবাদী করে আপনি বাদী হয়ে আপনার সকল কাগজপত্র দিয়ে যখন মকদ্দমা করবেন, সেই মকদ্দমার যে ডিগ্রি বা রায় আসবে, তারপরে কিন্তু আপনি সেই রায় মোতাবেক আপনি সরাসরি নামজারি করে নিতে পারবেন। এই যে একটি বিষয়, এই বিষয়টি সবাইকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে হবে। দেখুন আপনারা, আমরা ভিডিও করে আপনাদের সচেতন করার জন্য, আপনারা এই ভিডিওগুলি দেখে যদি নিজেরা নিজেদের ডকুমেন্টস নিয়ে যদি চিন্তা করেন যে ভেস্টেড প্রপার্টিতে কেন গেল, আমার বাবা, ভাই, বোন চলে গেছে, কিন্তু সেই সম্পত্তির মালিক তো আমি একা না, আমার নামে তো কোনো কিছু নাই, কিন্তু সেই বিষয়টাকে যদি আপনি সুন্দরভাবে আইনগত দিক থেকে যদি সেই প্রক্রিয়াটা চালু রাখেন এবং বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন সম্পত্তি ফিরে পাওয়ার জন্য, তাহলে আদালত অবশ্যই আপনার পক্ষে জাজমেন্ট দিবে যতটুকু সম্পত্তি আপনার পাওয়ার কথা হিসাব মোতাবেক। আর যদি সবাই যদি বাংলাদেশে থাকে আর সেই সম্পত্তি যদি ভেস্টেড প্রপার্টিতে চলে যায়, তখন কিন্তু সরকারকে বিবাদী করে আপনারা মকদ্দমা দিতে পারবেন এবং সেই সম্পত্তির জাজমেন্ট আপনাদের পক্ষে আসবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।